আমাদের দুজনের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া হয়। সেদিনও ঝগড়া হচ্ছিল, আর সেই মুহূর্তে আমার মেজো ভাই চলে আসে আমার শ্বশুর বাড়িতে। আর আমার মেজো ভাইকে দেখে আমার গলার জোরটা যেন আরো বেশি বেড়ে যায়। তখন আমার হাজবেন্ড এক পর্যায়ে আমাকে বলে ওঠে, তুমি কিন্তু আজকে একটু বেশি রিয়েক্ট করতেছো, তুমি তোমার ভাইকে দেখে কি বেশি রিয়েক্ট করতেছো? তখন আমিও বললাম, হ্যাঁ রিয়েক্ট করেছি, কেন রিয়েক্ট করবো না? তুমি এখন কারণ অকারণেই আমার সাথে ঝগড়া শুরু করে দাও। আমি আজকে কি করেছি? আজকে কি আমার কোনো অপরাধ ছিল? তখন আমার হাজবেন্ড বলতেছে, হ্যাঁ সব দোষ আজকে আমার, এবার তো চুপ থাকো, একজন অতিথি এসেছে বাড়িতে, এবার তো চুপ থাকো। আর সেই মেহমান আর কেউ নয়, তোমারই ভাই। তখন আমি তার কথা আমি আরো চিল্লাচিল্লি শুরু করলাম। এক পর্যায়ে বিষয়টা অনেক দূর এগিয়ে গেল। তখন আমি বলে উঠলাম যে আমি আর তোমার ভাত খাবোই না। তখন আমার হাজবেন্ড বলতেছে, ভেবে চিন্তে কথা বলতেছে? আমি বললাম, হ্যাঁ আমি ভেবে চিন্তেই কথা বলছি। তখন আমার হাজবেন্ড বললো, হ্যাঁ ঠিক আছে, আমিও ভেবে চিন্তে বলতেছি, আমি আর তোমার সাথে সংসার করবো না। আর আমার হাজবেন্ড ছিল এক কথার মানুষ, তার নাকে কখনো হ্যাঁ করা যেত না, তার হ্যাঁকে কখনো না করা যেত না। তখন আমার ভাই বলে উঠলো, ঠিক আছে আমার বোনকে আমি নিয়ে যাচ্ছি, তোমার সাথে আমার বোনের সংসার করতে হবে না, আমরাও আমার বোনকে তোমার সাথে সংসার করতে দিব না। আমি তো নিজে চোখেই দেখলাম আমার বোন কতটা সুখে আছে, কতটা সুখে রেখেছো। আমার বোনের এরকম সুখের দরকার নেই। আমি তো আমার ভাইয়ের কথায় আরো প্রশ্রয় পেলাম। আমার ভাই আরো বলতেছে যে আমাদের 3 ভাইয়ের এক বোন, আমরা ওকে রাজকন্যার মতো বড় করেছি, আমাদের কাছে ও রাজকন্যা হয়ে থাকবে সারা জীবন। তখন আমার হাজবেন্ড আর কোনো কথা বলছে না, চুপচাপ সব শুনছে। তারপর সে ঘরের এক কোণে চুপচাপ বসে রইলো। তখন আমার ভাই বলতেছে, চলে আয়। তখন আমি বললাম, দাঁড়াও ভাইয়া, বাবুকে একটু রেডি করে নেই আর ব্যাগটা একটু গুছিয়ে নিই। আমার একটাই ছেলে, আমার ছেলের বয়স 3 বছর। তখন আমি ব্যাগটা গুছিয়ে যেই আমার ছেলেকে আনতে গেলাম, আমার হাজবেন্ড আমার ছেলেকে স্পর্শই করতে দিল না, যে ও আমার সন্তান, ও আমার সাথেই থাকবে, ও তোমার সাথে কিছুতেই যাবে না। তখন তো আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম, এটা কি বলতেছে? আমি আমার ছেলেকে ছাড়া বাঁচবো কি করে? ওকে আমি একটু না দেখলেই পাগলের মতো করি। কিন্তু অনেকেই অনেক কিছু বোঝালো আমার হাজবেন্ডকে, না সে কোনো কিছুতেই সে রাজি হলো না, সে আমার ছেলেকে দিলই না। আর আমার ছেলেটাও তার বাবার গলা ধরে যে বসে আছে, সে একটু তার বাবার গলা ছাড়ছে না। তখন আমার ভাই আমাকে একরকম জোর করে সিএনজিতে উঠিয়ে তারপর আমাদের বাড়িতে নিয়ে আসলো। তখন আমার বাবা বেঁচে ছিল। তখন আমার বাবা বলল, এটা কি করলা তুমি? এটা কি করে হলো? আমাকে বলল আমার বাবা যে, তুমি এই ভুলটা কি করে করলা? তোমার ভাই বলল আর তুমি চলে আসলা। এই কথা বলে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, এবং তখন তাড়াতাড়ি করে আমার বাবাকে একটা হসপিটালে নিয়ে যায়। তখন ডাক্তার সাহেব বলতেছে যে বাবা নাকি স্ট্রোক করেছে। আমার বাবা সেই যে অসুস্থ হলো, সে আর সুস্থ হলো না, একেবারে না ফেরার দেশে চলে গেল। আমার বাবার মৃত্যুর কিছুদিন পরে আমার মাও চলে গেল না ফেরার দেশে। আমার বাবার আগে আমার মারই মৃত্যুর কথা ছিল, কারণ আমার মা ছিল একজন ক্যান্সার পেশেন্ট। দুজনেই আমাকে একা ফেলে চলে গেল। আমি এখন একদমই একা। আমার মা বাবার মৃত্যুর পর আমার 3 ভাই আলাদা হয়ে গেল, আর আমার জীবন যুদ্ধ শুরু হলো। তারা আমাকে ভাগাভাগি করে নিল। এই ঘরে 15 দিন থাকলে তারপর ওই ঘরে 15 দিন, এইভাবে 3 ঘরে 15 দিন করে থাকতে বলল। তখন আমার ভাবিদের অত্যাচার শুরু হলো আমার উপরে। আমি যে প্রথমে গেলাম বড় ভাইয়ের ঘরে 15 দিন থাকতে, সেখানে একেবারে যে কাজের বুয়ার যে কাজগুলো আছে সমস্ত কাজ আমাকে দিয়ে করাতো। যত ভারী ভারী কাজ আছে সমস্ত কাজ আমাকে করতে দিত। আমি সারাদিন একটা ফোঁটা বিশ্রাম নেওয়ার সময় পেতাম না। এদিক দিয়ে আমার ছেলের কথা যখনই মনে হতো তখনই আমি কান্নায় ভেঙে পড়তাম। আমি যে কত দিন কত রাত ঘুমাইনি সেটা আমি নিজেও বলতে পারবো না। এভাবেই চলে গেল আমার 15 দিন বড় ভাইয়ের ঘরে। তারপরে গেলাম মেজু ভাইয়ের ঘরে। সেই ঘরেও একই অবস্থা। সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত তারা আমাকে কাজ করাতো। সমস্ত কাজই আমাকে করাতো। দেখা যায় তো শুধু আমার মেজো ভাবি একটু রান্নার সময় রান্না করাতে একটু হেল্প করতো। আদার্স যে যত কাজ আছে সব কাজ আমাকে দিয়ে করাতো। তখন আমার মেজো ভাইয়ের কথাটা মনে পড়লো। তখন আমি ভাবলাম, এই বুঝি তোমাদের রাজকন্যা। আর এভাবেই আমার দিন চলছিল। পাড়া প্রতিবেশী যারা আছে তারাও আমাকে দেখে কষ্ট পেত। তারা শুধু বলতো, আমরা কি করব, আমাদের করার কিছুই নেই, তুমি কেন তোমার সংসার তোমার ভাইয়ের কথায় নষ্ট করতে গেলা? তুমি কি একটু বুঝলা না? এখন দেখো তোমার ভাইরা তোমাকে কতটা রাজকন্যার মতো রেখেছে। আর এটাই বাস্তবতা। ভাইরা বোনদেরকে 2 দিনের অতিথি ভাবে, একবারে আসলে সেটা কেউ মেনে নিতে পারে না। হ্যাঁ, কথা একেবারে ঠিক। আমিও ভাবলাম, এটা আমি কি করেছি? আমি এত বড় ভুল কিভাবে করলাম? আমার মতো ভুল যেন আর কেউ না করে। এদিকে আমার হাজবেন্ডের সাথে অনেক যোগাযোগের চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই যোগাযোগ করতে পারিনি। হঠাৎ একদিন দেখি আমার দূর সম্পর্কের এক মামা আমাকে ফোন করেছে। আমি ফোন ধরলাম। তখন মামা আমাকে বলতেছে, তুমি তাড়াতাড়ি একটু আমাদের বাসায় আসো। তখন আমি বাড়িতে কাউকে কিছু না বলে আমি মামার কাছে ছুটে চলে গেলাম। গিয়ে দেখি আমার ছেলে, আমার হাজবেন্ড ওইখানে। তখন আমি আমার ছেলেকে বুকে ধরে কিছুক্ষণ জড়িয়ে ধরে বসে রইলাম। তখন আমার হাজবেন্ড বলতেছে, আমি তোমার সবকিছুই জানি, সবকিছুই শুনেছি, তোমার প্রতিটা কথাই আমার কানে পৌঁছাতো। তোমার শিক্ষা হওয়ার দরকার ছিল, তোমার শিক্ষা হয়েছে। এখন যদি আমার সাথে যেতে চাও তাহলে যেতে পারো। আমি 1 মিনিটও দেরি না করে আমি আমার মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলাম। এখন আমি আমার স্বামী সন্তান নিয়ে অনেক ভালো আছি। তবে এখানে একটা কথা বলতে হয় যে স্বামীর বাড়িতে ঝিয়ের কাজ করলেও সেই কাজের মধ্যে সম্মান আছে, আর বাবার বাড়িতে রাজকন্যার মতো থাকলেও সেটা অসম্মানের, অপমানের। তারপর থেকে আমি আমার ভাইদের সাথে আর কোনোদিন যোগাযোগ করার চেষ্টাও করিনি। আমার হাজবেন্ড আমাকে আগের মতো ভালো না বাসলেও তারপরও আমি ভালো আছি। হয়তোবা সবকিছু ঠিক হতে কিছুদিন সময় লাগবে, তবে আশা করি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। একটা মেয়ের কাছে তার স্বামী সন্তান অনেক মূল্যবান। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।